চেয়ারম্যান সাহেবের বাড়ির উঠোনে সালিশ বসেছে। কারণ প্রবাসী স্বামীর গৃহবধূ শারমিনের রুমে তার ননদ শাশুড়ি বিষাক্ত কালাজ সাপ ছেড়ে দিয়েছে, যেন শারমিনকে ছোবল মারে। গভীর রাতে গৃহবধূকে বিষাক্ত কালাজ সাপ কামড়ে দিয়েছে। গৃহবধূ শারমিনের নসিব ভালো, তাই সেই নীরবঘাতক কালাজ সাপের কামড় অনুভব করার সাথে সাথে ঘুম থেকে লাফিয়ে ওঠে এবং মোবাইলের আলো দিয়ে দেখে কালাজ সাপ কামড়িয়েছে। সে হাতের কাছে কোনো কিছু না পেয়ে উপস্থিত বুদ্ধি কাজে লাগিয়ে নিজের পরনের সেলোয়ারের ফিতা খুলে তার পা বাঁধে। তারপর তার শাশুড়ি ননদকে ডাকে তাকে একটু হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা বলে এত রাতে পারবে না, সকালে নিয়ে যাবে। আশেপাশে তাদের প্রতিবেশীকে ডাকলে তারাও দরজা খুলে না। তখন শারমিন বাধ্য হয়ে গভীর রাতেই মেডিকেলে যায়। আর সকাল হতেই তার শাশুড়ি ননদ রটায় ঘরের বধূ ঘরের জিনিসপত্র নিয়ে পরপুরুষের সাথে পালিয়ে গেছে। তখন প্রতিবেশীরা বলে রাতে তোমাদের বউ আমাদের ডেকেছিল সাপে কেটেছে বলে। তখন শাশুড়ি উত্তর দেয় ও তো নাটকবাজ, তোমাদের সাথে নাটক করেছে। ও যা ছলচাতুরি জানে তা আমার 14 গোষ্ঠীও জানে না। প্রতিবেশীদের সাথে ওদের সম্পর্ক ভালো না হওয়াতে প্রতিবেশীরাও আর কথা বাড়ায় না। তার শাশুড়ি তার ছেলের কাছে কল করে বইয়ের নামে উল্টোপাল্টা বোঝায় এবং ছেলেটা বিশ্বাস করে। দীর্ঘ 4 দিন মেডিকেলে ভর্তি থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাপের বাড়িতে ফিরে। কারণ কালাজ ভীষণ বিষাক্ত এবং নীরব ঘাতক, এক কামড়েই সঠিক চিকিৎসার অভাবে মানুষ ছবি হয়ে যায়। এই 4 দিন শারমিনের বাপের বাড়ির লোকজন তার প্রবাসী স্বামীর সাথে যোগাযোগ করতে ব্যর্থ হয়। হাজারবার কল দেওয়ার পরেও কল রিসিভ করে না। শারমিন বাড়ি আসার পরে শ্বশুর বাড়িতে যাওয়ার চেষ্টা করলে তারা তাকে অপবাদ দেয় যে সে ঘরের বউ, গভীর রাতে কেন বের হবে। উল্টো তারা শারমিনের পরিবারের সাথে ঝগড়া ঝামেলা করে, তারা চলে আসে। এভাবে কয়েকদিন যাওয়ার পরে শারমিন খবর পায় তার শাশুড়ির ভাতিজা লাগে ও কালাজ সাপ ধরে এনে ওর শাশুড়িকে দেয়। শারমিনের শাশুড়ি এই সাপ টাকার বিনিময়ে ভাতিজা দিয়ে সংগ্রহ করে এবং রাতে শারমিনের ঘরে ছেড়ে দেয়। আর কালাজ এমন সাপ যে ওর ইচ্ছে হলেই ও মানুষকে কামড়ে দিয়ে আসে। পরে শারমিনের পরিবার চেয়ারম্যানকে বিচার দিয়ে সালিশ বসায়। সালিশ পরপর 2 দিন বসে। প্রথম দিন সালিশ বসানোর পরে রাতের দিকে ওর স্বামী শারমিনকে ফোন করে বলে এ সালিশ যেন বন্ধ করে। এ সালিশ যদি চলে তাহলে শারমিনকে ছেড়ে দিবে। শারমিন বলে এতদিন পর কিসের জন্য আমার খবর নিতেছেন? স্বামী হয়ে কি এমন কাজ করছেন যা হওয়ার সালিশে হবে? পরের দিন সালিশ হয় এবং সালিশে ওর শাশুড়ির দোষ প্রমাণিত হয়। তখন সালিশের মধ্যে ওর স্বামী ফোন করে বলে এসব বন্ধ করতে, না হলে শারমিনকে তালাক দিবে। শারমিন বিচার চায় চেয়ারম্যানের কাছে, আর ওই সালিশেই মোবাইলে তালাক দেয় ওর প্রবাসী স্বামী। তখন শারমিন ওর পরিবারের সহায়তায় থানায় মামলা করে দেয় ওর শাশুড়ি আর স্বামী এবং ননদের নামে। শারমিন রাগে একটা মেয়ে, তার বাবা মা তার ইচ্ছের বিরুদ্ধে এই ছেলের সাথে বিবাহ দেয়। বিয়ের পর সব মেনে নিয়ে সংসারে মন দেয়, কিন্তু ওর শাশুড়ি কথায় কথায় ওর দোষ ধরতো এবং গায়েও হাত তুলতো। আর ওর প্রবাসী স্বামী কখনো এসবে প্রতিবাদ করতো না, সব সময় ওর মা বোনের কথায় চলতো। থানায় মামলা করার পর ওর শাশুড়িকে গ্রেফতারের জন্য আবেদন করে, কিন্তু দীর্ঘদিন পলাতক থাকে। পরে চেয়ারম্যান মীমাংসা করে দেয়, 3 লাখ টাকা দেয় ওর স্বামী আর শাশুড়ি কাবিন বাবদ, আর যেন মামলা তুলে নেয়। শারমিনরাও মামলা তুলে নেয়। তালাকপ্রাপ্ত হওয়ার পর শারমিন বাপের বাড়ি ফিরে আসে। এসএসসি পরীক্ষার পর ওর বিয়ে হয়ে যায়, আর শ্বশুর বাড়িতে সব মিলিয়ে 2 বছরের মতো ছিল। ফিরে এসে আবার কলেজে এইচএসসির জন্য প্রথম বর্ষে ভর্তি হয়। বাপের বাড়িতে এসেও আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশীরা অনেক রকম কথা শোনাতো। শারমিনের নিজের মা বাবাও অনেক কথা শোনাতো। ডিভোর্সের পর নিজের বাপ মাও জাহান্নাম হয়ে যায়। কলেজে গেলে সবাই বলতো ডিভোর্সি মেয়ে। ঘরের সব কাজ করার পর পড়তে বসতো, আর ওর মা বড় বড় কথা বলতো। ওর বাবা ওর জন্য বিয়ের প্রস্তাব আনতো ডিভোর্সি বাচ্চাওয়ালা লোক, এমনকি ওর বাপের বয়সী লোকের প্রস্তাব আনতো। ও শুধু বলতো আপনাদের পছন্দে একবার বিবাহ করেছি, আমাকে জাহান্নামে দিয়েছেন আর না। এভাবে কোনো রকম এইচএসসি পরীক্ষা দিয়ে ভালো রেজাল্ট করে। এবারও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে পাশ করে, কিন্তু ওকে পড়তে দিবে না, বিবাহ দিবে। ও তারপরেও ভর্তি হয় নিজের বিয়ের সময়ের গহনা বিক্রি করে। ওখানে পড়াকালীন ওদের ডিপার্টমেন্টেই ওর প্রবাসী স্বামীর ফুফাতো ভাইয়ের সাথে দেখা হয়। দুজনেই সহপাঠী। প্রথম কথা হতো না, এড়িয়ে চলতো। আর শারমিন অনুরোধ করেছিল ক্লাসে যেন কাউকে বিষয়টা না বলে। ছেলেটা ভীষণ ভদ্র এবং ভালো হয়, কাউকে বলে না। ছেলেটা একদিন ভীষণ অসুস্থ হওয়াতে অনেকদিন ক্লাসে আসতে পারে না, তাই আজাদ অনেক পিছিয়ে পড়ে সবকিছু থেকে। সুস্থ হওয়ার পর ক্লাসে আসলে কয়েকজন থেকে নোট চায়, কিন্তু কেউ দেয় না, কারণ সামনে পরীক্ষা। তাই শারমিন বিষয়টা খেয়াল করে নিজে থেকেই তার সব নোট দেয় এবং এখান থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। শারমিনকে সব বিষয়ে সাহায্য করত, এমনকি একবার শারমিন সেমিস্টারে ফি দিতে পারেনি, আজাদ দেয়। শারমিন অবশ্য কয়েক মাস পর ফেরত দিতে চেয়েছে, কিন্তু ছেলেটি নেয়নি। শারমিন প্রায় সময় ক্লাসে মনমরা হয়ে থাকতো। আজাদ তাকে জিজ্ঞেস করতো এবং সে অতীত বিষয়টা নিয়ে সব সময় তাকে বুঝ দিত। শারমিন সব সময় ক্লাসে আসতে পারতো না, কারণ ঘরের কাজ থাকতো, আর সে ক্লাসে আসা এটা তার পরিবার পছন্দ করতো না।
একদিন নবীনবরণের অনুষ্ঠানের জন্য শারমিন শাড়ি পরে সুন্দর করে রেডি হয়ে ভার্সিটিতে আসার জন্য বের হওয়ার সময় ওর বাবা ওকে চুলের মুঠি ধরে অনেক মারে, কারণ ডিভোর্সি মেয়ের এত সাজগোজ কিসের জন্য। আর ওর বাবা মাকেও প্রতিবেশী আত্মীয় স্বজনরা কথা শোনাতো। সেদিনের মায়ের ঘটনার পর অনেক দিন শারমিন ভার্সিটিতে যায়নি। তখন ওর ডিপার্টমেন্টের বান্ধবীদের বাড়িতে পাঠিয়ে আজাদ শারমিনের খবর নেয়। অনেক কান্নাকাটি আর অনুরোধের পর ওর বাবা মা ওকে ফাইনাল পরীক্ষা দিতে দেয়। ফাইনাল পরীক্ষার সময় আজাদ ওকে অনেক সাপোর্ট দেয় এবং পরীক্ষার সময় টুকিটাকি সাহায্য করত। ওকে রিক্সা ভাড়া পর্যন্ত দিয়ে দিত, অনেক কলম বই খাতাও গিফট হিসাবে দিত। শারমিন রাজি হতো না নিতে, কিন্তু আজাদ জোর করেই দিত। ফাইনাল পরীক্ষার পর আজাদ উচ্চশিক্ষার জন্য ফিনল্যান্ডে পড়তে যাবে। ওর পরিবার উচ্চবিত্ত হতে আর আজাদ নিজেও মেধাবী ছাত্র ছিল। প্রায় সব প্রস্তুতি শেষ, বিমানের টিকিট কাটাও হয়ে যায় আজাদের। আর দেশে আছে মাত্র 17 দিন। শারমিনেরও বিবাহ ঠিক করে ফেলে ওর বাবা, কারণ ওর বাবার বয়স হয়েছে আর সমাজের মানুষদের কথাগুলো অনেক তিক্ত। আর ডিভোর্সিদের জন্য দুনিয়াটা জাহান্নামের মতো। আজাদের ফোন ছিল, কিন্তু শারমিনের ফোন ওর বাবা মা নিয়ে ফেলে। এ কারণে আজাদ ওর বান্ধবীকে পাঠায় একটু দেখা করার জন্য। আজাদ শারমিনের বিবাহের বিষয়টা জানতো না। শারমিনের যে বিয়ে ঠিক হয়েছে